আচ্ছা, তাহলে অন পেজ এসইওর কোথায় কোথায় প্লেস করতে হবে সেটা তো আমরা জানলাম। আচ্ছা, সবার প্রথমে টাইটেলে দেখেন আমাদের কিওয়ার্ডটা এখানে প্লেস করব, বেস্ট কার। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে আমাদের টাইটেল। হ্যাঁ, টাইটেলে আমাদের কিওয়ার্ডটা কিন্তু প্লেস করতে হবে। আচ্ছা, আমরা দেখি অলরেডি আছে কিনা। আমাদের টার্গেটেড কিওয়ার্ড ছিল কি, বেস্ট বেবি স্ট্রলার সিস্টেম, তাই না? এখানে দেখেন স্ট্রলার ট্রাভেল সিস্টেম, এইটুকু আছে জাস্ট। হ্যাঁ, বেস্ট বেস্ট বেবি ওই কথাটা নাই, ওইটা মিসিং আছে, তাই না? কিওয়ার্ডটা কোনটা ছিল, যেটা বেস্ট বেবি মিসিং আছে। হ্যাঁ, তো আমাদেরকে এমন ভাবে লিখতে হবে যাতে ওইটা একসাথে থাকে। হ্যাঁ, আচ্ছা, দ্য 13 বেস্ট, এটা আমরা যদি এইভাবে দিই, বেস্ট বেবি বেবি বেস্ট বেবি কি বলে, হ্যাঁ, বেস্ট বেবি স্ট্রলার ট্রাভেল সিস্টেম। তো এখন দেখেন আমাদের কিওয়ার্ডটা কিন্তু পারফেক্টলি প্লেস হলো, তাই না? সবসময় আমাদের কিওয়ার্ডটা কিন্তু ফার্স্টের দিকে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, মানে আমাদের এই কিওয়ার্ডটা যাতে লাস্টের দিকে না হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তাই না? আমাদের কিন্তু এই যে মেন কিওয়ার্ডটা দেখেন আমরা ফার্স্টের দিকে প্লেস করে ফেলছি। আচ্ছা, এটা তো করে ফেললাম। এবার আমাদের কিওয়ার্ডটা কিন্তু আর কোথায় তার পরবর্তী স্টেপে আমরা কি করব, কিওয়ার্ডটা দেখেন আমরা একটু একটু নিচে যাই, এখানে ফিচার্ড ইমেজ, এই দেখেন ফিচার্ড ইমেজ লেখা আছে। এইখানে আমরা আমাদের কিওয়ার্ডটা এই ইমেজের অল টেক্সটে। হ্যাঁ, এখন ইমেজ অল টেক্সটটা কি, এটা মনে হয় প্রিভিয়াসলি ক্লাসে বলছি, মানে যদি না বলে থাকি আরেকবার দেখাই দিই তাহলে। আচ্ছা, এইখানে দেখেন ফিচার্ড ইমেজে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আপলোড করার অপশন পাবেন। যদি অ্যাড করা না থাকে, আপনার পিসি থেকে আপলোড করে নেবেন ছবিটা, নিয়ে দেখেন এখানে একটা অপশন আছে আপলোড করার পরে, যে এখানে অল টেক্সট কথাটা আছে, দেখেন এটা এখানে আপনার কিওয়ার্ডটা দিয়ে দেন, বেস্ট বেবি স্ট্রলার ট্রাভেল সিস্টেম, দেখছেন? এটা হচ্ছে আমাদের এই যে অল টেক্সট দিয়ে এখানে দিয়ে দিতে হয় আর কি। হ্যাঁ, তাহলে এটাও এখানে আমাদের এসইওটা কমপ্লিট হলো। প্লাস আমাদের এইখানে দেখেন কিছু কিছু ইমেজ আছে, যে ইমেজে আমরা অল টেক্সট দিতে হবে, তাই না? এটা এই ইমেজেও আমরা অল টেক্সট দিয়ে দেব। আচ্ছা, এটা আমরা এই যে এখানে ইমেজের এখানে ক্লিক করব, গ্যালারিতে যাব, সরি, এটা আমরা আপলোড করার সময় আপনার হচ্ছে এটা হয়ে গেছে। হ্যাঁ, কি বলে এটা, আচ্ছা একটু রিমুভ করি, এখানে কেটে দিই। এখানে দেখেন আপলোডের অপশন, এখানে দাঁড়ান, এখানে এখানে মনে করেন আমার একটা ইমেজ অ্যাড করি। হ্যাঁ, একটা ইমেজ অ্যাড করি, তো এই ইমেজের আমরা ওইখানে কিওয়ার্ডটা বসাইতে হবে অল টেক্সটে। যে ইমেজটা বসাবো, এখানে আপলোডে যাব, তাহলে এই যে এই ইমেজটা আমি এই করি, এই ইমেজটা এখান থেকে ইমেজটা নিয়ে নিই। এই দেখেন ডান সাইডে অল্টারনেটিভ টেক্সট আছে। হ্যাঁ, এই দেখেন সেটিংসের এখানে অটোমেটিক যেখানে দেখাচ্ছে এখানে আপনার কিওয়ার্ডটা দিয়ে দেন। আপনি যে কটা কিওয়ার্ড অ্যাড করবেন, প্রত্যেকটা কিওয়ার্ডে আপনার প্রত্যেকটা ইমেজে, সরি, যে কটা ইমেজ এখানে অ্যাড করবেন প্রত্যেকটা ইমেজে কিন্তু আপনার কিওয়ার্ডটা বসাইতে হবে না। শুধুমাত্র আপনি মনে করেন একটা কিওয়ার্ডে, সরি, একটা ইমেজে আপনার কিওয়ার্ডটা বসাই দিলেন, মেন কিওয়ার্ডটা, বাকি ইমেজগুলোতে এখানে দেখেন আরো অনেক ইমেজ আছে। তো এই ইমেজগুলোতে এই দেখেন অল্টারনেটিভ টেক্সট ডান সাইডে, এখানে আপনি হচ্ছে এই কিওয়ার্ডটা দিতে হবে না, সেক্ষেত্রে একটাতে দিছেন এনাফ। বাদ বাকিগুলোতে আপনার হচ্ছে এই অল্টারনেটিভ টেক্সট হিসেবে কি দিবেন, প্রোডাক্টের নাম। এটা একটা প্রোডাক্ট না, একটা মডেলও আছে, এই প্রোডাক্টের একটা মডেল নেম আছে, বা প্রোডাক্টের একটা নাম আছে, তাই না? সেই নামটা এখানে দিয়ে দিবেন, বা মডেল নেম যেটাই আপনার হচ্ছে, বা ইমেজের রিলেটেড যে কোনো একটা বিষয়ের এখানে দিয়ে দিয়ে আর কি। হ্যাঁ, আচ্ছা, এইটা গেল। এবার হচ্ছে আমরা এখান থেকে দেখেন আর কি কি বিষয় আছে। এই কন্টেন্টের ভিতরে আমাদেরকে কি কি করতে হবে, এই কন্টেন্টের ভিতরে আমাদের আর কোথায় কিওয়ার্ড প্লেস করব, কিওয়ার্ডটা কন্টেন্টের ভিতরে মনে করেন আপনার কন্টেন্টটা 1000 ওয়ার্ডের। হ্যাঁ, যদি মনে করেন আপনার কন্টেন্টটা 1000 ওয়ার্ডের, তো আপনার কন্টেন্টের ভিতরে
মনে করেন 5 থেকে 10 বার, হ্যাঁ 5 থেকে 10 বার মেন কিওয়ার্ডটাকে প্লেস করতেই হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, 5 থেকে 10 বার আপনার মেন কিওয়ার্ডটা প্রতি মানে 1000-এর ভিতরে 5 থেকে 10 বার। আপনার কন্টেন্ট যদি 500 হইতো তাহলে কিন্তু 2 থেকে আপনার হচ্ছে 5 বার, তাই না? 2 থেকে 5 বার আপনার কিওয়ার্ডটা প্লেস করতে হবে। এরকমভাবে আপনার কাজ করতে হবে। আপনার কন্টেন্টটা যদি 2000 ওয়ার্ডের হয় তাহলে সেক্ষেত্রে 10 থেকে 15 বার আপনি কিওয়ার্ডটা প্লেস করতে পারবেন। ঠিক আছে, 10 থেকে 15 বার। হ্যাঁ, তো 2000 ওয়ার্ডে, ঠিক আছে। তো এইভাবে আপনার কাজ করবেন। ঠিক আছে, সবসময় ট্রাই করবেন আপনার লেস দেন 1% যাতে হয়। হ্যাঁ, আপনার কিওয়ার্ডটা লেস দেন 1% প্লেসমেন্ট হয়, এবং অবশ্যই ট্রাই করবেন প্লেসমেন্টটা যাতে ইথিক্যাল ওয়েতে হয় বা লিগ্যাল মানে ন্যাচারালি হয়। অনেক সময় হয় কি, আপনি কিওয়ার্ডটা জাস্ট যেখানে বসাইছেন, জাস্ট মানে মনে করেন জোরপূর্বক বসাইছেন আর কি। কিওয়ার্ডটা ওইভাবে বসানো যাবে না, এটা ইথিক্যালি লিগালি বসাইতে হবে কিওয়ার্ডটা। এখানে দ্য বেস্ট ট্রাভেল সিস্টেম, এখানে দেখেন, এখানে আমাদের কিওয়ার্ডটা এখানে বসাইতে পারি আমরা। হ্যাঁ, তো এখানে ধরেন আমরা দ্য দ্য বেস্ট বেবি 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 স্টলার ট্রাভেল স্টলার সিস্টেম, তাই না? কি ছিল এই যে এটা, বেস্ট বেবি স্টলার ট্রাভেল সিস্টেম। এখানে দ্য বেস্ট বেবি ট্রাভেল, সরি এখানে বেবির পরে স্টলার, তাই না? স্টলার, দ্য বেস্ট বেবি স্টলার ট্রাভেল সিস্টেম কাম উইথ অ্যান ইনফ্যান্ট কার। ঠিক আছে, তো এইভাবে আপনার হচ্ছে কিওয়ার্ডটা দেখেন প্লেস হয়ে গেছে, তাই না? এটা কিন্তু প্লেসমেন্ট হয়ে গেল, সুন্দর করে আমরা প্লেসমেন্ট করছি এবং এটা ন্যাচারালি লাগতেছে। দ্য বেস্ট বেবি স্ট্রলার ট্রাভেল সিস্টেম কাম উইথ অ্যান ইনফ্যান্ট কার সিট দ্যাট আইদার কনভার্টস ইন্টু এ স্ট্রলার অর ক্লিকস রাইট ইন্টু ওয়ান। এই প্লেসমেন্টের দায়িত্ব কিন্তু আপনার না। ঠিক আছে, মানে এইটা কন্টেন্ট রাইটারের কাজ। এটা আপনি ক্লায়েন্টকে বলে দিবেন, যখন ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্টকে বলে দিবেন যে ভাই এইটা মেন কিওয়ার্ড, এটা কন্টেন্টের ভিতরে ইথিক্যালি বা ন্যাচারালি আপনার কন্টেন্ট যদি 1000 ওয়ার্ড হয় 5 থেকে 10 বার ইউজ করবেন। ঠিক আছে, প্লেসমেন্টের দায়িত্ব আপনার না, আপনার দায়িত্ব খালি চেক করার, তাই না? আপনার দায়িত্ব কিন্তু চেক করার কিভাবে আপনার হচ্ছে এটা প্লেসমেন্টটা সঠিক হয়েছে কিনা, তাই না? আপনি সুন্দর করে এটা কিভাবে চেক করবেন, এটা আগে কিওয়ার্ডটা কপি করি, কন্ট্রোল এফ কন্ট্রোল ভি। দেখেন ফার্স্টে আমরা এখানে প্লেস করলাম একটু আগে, তাই না? টাইটেলে আছে, সেকেন্ডে কোথায় অ্যাড করছে এই যে এখানে দেখেন মার্ক করে দিছে। আপনি কন্ট্রোল এফ দিয়ে আপনার কিওয়ার্ডটা এখানে দিয়ে দেখবেন যে কয়টা জায়গায় প্লেস হয়েছে। ঠিক আছে, আচ্ছা কেউ জয়েন করছে তাকে অ্যাড করে দিই। কে জয়েন করলো এখানে, কে কি ব্যাপার? আচ্ছা আচ্ছা, এ দেখেন, তারপরে আচ্ছা এখানে দেখেন, তো আমরা এই তো দুইটা জায়গা প্লেস করছি। আচ্ছা সবাই কি বুঝতে পারতেছেন? হ্যালো, প্লেসমেন্টের এই বিষয়টা কি সবাই বুঝতে পারতেছেন? একদম ইজি বিষয় তো এটা। আচ্ছা, হ্যালো, রেসপন্স করেন, হ্যালো। জি ভাইয়া। ওকে, তো এখন এখন আমরা এই যে মনে করেন একটা জায়গা তো আমি ভাই দেখাই দিলাম, এই যে এখানে প্লেস করছি, ঠিক একইভাবে আপনার এই কন্টেন্টের ভিতরে আরো, এই কন্টেন্টটা ধরেন 1000 ওয়ার্ডের, তো একটা বা একবার ইউজ হয়েছে, তাহলে আরো অনেক, আরো কয়েকবার ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা আরো কয়েকটা জায়গা দেখি আপনার হচ্ছে, আচ্ছা এটা একটু এভাবে দেখি, বেবি স্টলার যেখানে যেখানে লেখা থাকবে আমরা সেখানে সেখানে বসাই দিব আর কি। এখানে দেখি, এখানে আচ্ছা এখানে দেখেন, আচ্ছা এখানে নিচে আসি, তো এভাবে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় প্লেস করতে হবে। হ্যাঁ, বাট এইটা তো আপনার আমার দায়িত্ব না, আমি তো এসইও এক্সপার্ট, আপনিও তো এসইও এক্সপার্ট,
আপনি তো কন্টেন্ট রাইটার না, তাই না? আপনি কিভাবে এগুলো বুঝবেন? আপনি জাস্ট ইনস্ট্রাকশনটা দিবেন আর কি। ধরেন আমরা এই যে এইখানে ধরেন আমি জাস্ট দেখানোর পারপসে, হ্যাঁ, মনে করেন এখানে আমি বেস্ট বেস্ট বেবি স্ট্রলার স্ট্রলার ট্রাভেল সিস্টেম, দেখেন আরেকবার কিওয়ার্ডটা আমরা প্লেস করা হয়ে গেল। এখন দেখেন আরো একটু আগে দুইবার দেখা যাচ্ছিল না, এই যে এখানে দেখেন তিনবার হয়ে গেছে। কোথায় কোথায়? এই যে এই দুইটা আর এই যে আরেকটা জায়গায়। তো এইভাবে আর কি প্লেসমেন্ট করতে, হ্যাঁ। তো এইভাবে চেক করবেন আপনার কন্টেন্টে আছে কিনা। আচ্ছা, এটাও চেক করা হয়ে গেল। আচ্ছা, এখন আমি কন্টেন্টটাকে একটু আপডেট দিই, হ্যাঁ, আপডেট দিয়ে রাখলাম। আমি একটু বেরোয় আসি, ড্যাশবোর্ডে যাব। আপনার অন পেজ ইস্যু করার জন্য তার একটা প্লাগইন লাগবে, এটা তো কথা তো আগে বলা যাচ্ছিল প্লাগইনটা অ্যাড করার। আচ্ছা, এটা দেখেন আমরা একটা প্লাগইন অ্যাড করতে হবে আর কি, হ্যাঁ। এর নিউ প্লাগইন র‍্যাঙ্ক ম্যাথ, আপনার এসইও প্লাগইনটা আপনারা সবাই ওয়ার্ডপ্রেসে অ্যাড করে ফেলবেন, হ্যাঁ। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে এই যে সিএমএস সাইটগুলোতে আপনারা তো ভাই ইজিলি অন পেজ এসইও করতে পারবেন, বাট ওই যে কাস্টম ওয়েবসাইট, হ্যাঁ, ওইগুলোতে একটু মানে ওইগুলো তো আপনারা পারবেন না, তাই না, অন পেজ এসইও করতে। বাট আপনারা আপনারা একটা কাজ করবেন, আপনারা ক্লায়েন্টকে ইনস্ট্রাকশন দিবেন একটা ডক ফাইলে, একটা ওয়ার্ড ফাইলে। আপনার ওই যে আর ওই কন্টেন্টটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিয়ে ওই কন্টেন্টের ভিতরে কিওয়ার্ডগুলো প্লেস করে ফেলবেন। প্লাস আপনার হচ্ছে আরও কিছু কিছু বিষয় আছে, আমরা একটু পরে কথা বলবো না ওইগুলোর বিষয়ে, ওইগুলো আপনার হচ্ছে মাথায় রেখে আপনার ডক ফাইলে ওইভাবে কাজ করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ঠিক আছে, একটু পরে বলবো না আর কি কি করতে হয় অন পেজ এসইওর কাজ। তো কন্টেন্টের ভিতরে ওই কাজগুলো অ্যাপ্লাই করবেন, করে ক্লায়েন্টকে দিয়ে দিয়ে বলবেন আপনার কাস্টম ওয়েবসাইট, যেহেতু আমি তো আসলে কোডিং পারি না, কোডিং এর কাজ মাস আমি পারি না, আমি ওয়ার্ডপ্রেসের ওইখানে এসইও করতে পারি। তো আপনাকে আমি এইভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি, আপনি এই যে কি বলে আমার এই যে ডক ফাইলে আমি এই কন্টেন্টটা আমি অন পেজ এসইও করে ফেলছি, আপনি শুধু এটা পাবলিশ করবেন আপনার ওয়েবসাইটে। ঠিক আছে, এইভাবে বলে দিলে হয়ে যায় আর কি, হ্যাঁ। আচ্ছা, এবং সাথে আরও দুইটা বিষয় দিতে হয়, আপনার কন্টেন্টটা অপটিমাইজ করতে হয়, প্লাস আপনার মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন লিখে দিবেন আর কি, হ্যাঁ। আমরা একটু পরে দেখবো মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন কীভাবে লিখে, তো ওইটাও আপনি লিখে ক্লায়েন্টকে দিয়ে দিবেন আর কি। আচ্ছা, আমরা র্যাঙ্ক ম্যাথ আপাতত এটা এই, আচ্ছা র্যাঙ্ক ম্যাথ যে এটা সবার প্রথমে যেটা আছে এটা ইনস্টল করব এবং অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট, আচ্ছা আরেকজন জয়েন হতে যাচ্ছে, অ্যাড করে দিলাম। আচ্ছা, আচ্ছা এখানে দেখেন, এখানে কানেক্ট ইউর অ্যাকাউন্ট। আচ্ছা, এই সেটিং গুলো কিছু করব না, হ্যাঁ, আমরা র্যাঙ্ক ম্যাথের সেটিং কিছু করব না, জাস্ট স্কিপ করে যাব, স্কিপ নাও, স্কিপ করে যাব। এখানে নিচে এসে রিটার্ন টু ড্যাশবোর্ড, একদম নিচে রিটার্ন টু ড্যাশবোর্ড, এখানে চলে যাব। আচ্ছা, এবার আমরা ওই কন্টেন্টের ভিতরে যাব, যে মাত্র যে কন্টেন্টটা আমরা কিওয়ার্ড প্লেস করতেছিলাম ওই কন্টেন্টে যাই, এডিটে যাব, র্যাঙ্ক ম্যাথ এই এসইও প্লাগইনের কি এই আপনার হচ্ছে আপনার এই যে পেজের জন্য আপনি করতেছেন কিওয়ার্ড প্লেস করতেছেন, অন পেজ এসইও করতেছেন, এখন এটা আপনার হচ্ছে কতটা পারফেক্ট হয়েছে এটা ওরা বলে দিবে, হ্যাঁ। এইখানে দেখেন এই যে 100-এর ভিতরে 0 দেখাচ্ছে, তার মানে কিছুই করিনি আমরা এতক্ষণ, তাই না। সরি 17 দেখাচ্ছে আর কি, যাই হোক 17 দেখাচ্ছে, হ্যাঁ। তো এটা আমরা বাড়ায় 80-র কাছাকাছি নিয়ে যাব। ঠিক আছে, আমাদের টার্গেট থাকবে ভাই 80-র কাছাকাছি করা এটাকে, ঠিক আছে, এটাকে কিন্তু ভাই আমাদের। আচ্ছা, এর জন্য প্রথমে আমাদের ওই যে কিওয়ার্ডটাকে দিতে হবে আর কি, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের টার্গেট কিওয়ার্ড, এটা আমাদের কিওয়ার্ডটা আমাদের ওই ই করতে হবে আর কি। আচ্ছা, এখানে র্যাঙ্ক ম্যাথের এখানে আমরা ক্লিক করবো, এই যে যেখানে মার্কিং 17 বা 100, এখানে এখানে গিয়ে এই যে ফোকাস কিওয়ার্ডে এখানে দেখেন আমার কিওয়ার্ডটা দেওয়া। আচ্ছা, ফোকাস কিওয়ার্ড কি এটাও বলতেছি। আচ্ছা, ফোকাস কিওয়ার্ড কি ভাই, ফোকাস কিওয়ার্ড হচ্ছে আপনার হচ্ছে যেটা মেন কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড, হ্যাঁ, যে কিওয়ার্ডটা আপনি রিসার্চ করছেন, এখন ওই কিওয়ার্ডটা প্লেস করতেছেন বিভিন্ন জায়গায়, ওই কিওয়ার্ডটা এখানে দিতে হবে, হ্যাঁ। এখানে দেখেন উপরে 62 হয়ে গেছে, দেখছেন 17 থেকে 62।
ইয়েলো কি অরেঞ্জ সিগন্যাল হয়ে গেছে, আমরা এটা গ্রিন সিগন্যাল করতে হবে। হ্যাঁ, একটু আগে রেড সিগন্যাল ছিল। আচ্ছা, এখানে ফোকাস কিওয়ার্ডটা তো বুঝলাম, ফোকাস কিওয়ার্ড এখানে দিয়ে দিছি। আর কি কি করতে হবে, এখানে আরেকটা বিষয় আছে, সেটা একটু নিচে বেসিক এসইও। এখানে দেখেন আপনি কি কি কাজ, মানে আপনার এখানে টিক চিহ্ন ক্রস দেওয়া আছে, তার মানে টিক চিহ্ন মানে আপনি এইগুলো অ্যাপ্লাই করছেন, মানে এগুলো কমপ্লিট করছেন, এইগুলো কমপ্লিট করছেন। এই যে প্রথমেরটা হুররে ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দ্য এসইও টাইটেল, ফোকাস কিওয়ার্ড বসানো হয়ে গেছে, তাই না? এই মাত্রই তো বসাইলাম, এই জন্য টিক দিছে। বাট ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইউর এসইও মেটা ডিসক্রিপশন, এটা আমরা এখনো অ্যাড করি নাই, এই জন্য এখানে ক্রস। তো এখানে সবগুলো টিক চিহ্ন থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন, তো আমরা এখানে টিক চিহ্ন কাজগুলো করবো এখন। আচ্ছা, এখানে আমরা এখন করব কি বলে, এখানে এডিট স্নিপেটে যাব। দেখেন মেটা টাইটেল, এই যে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশনে এখানে অপশন চলে আসছে। মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন তো জানেনই সবাই, কিওয়ার্ড লিখে সার্চ দিলে গুগলে ওইখানে আপনার এই যে ফার্স্টে একটা টাইটেল দেখায় না, এই যে এখানে দেখেন প্রিভিউ, এই যে প্রিভিউর এখানে দেখা যাচ্ছে আর কি, এই যে এইভাবে দেখায় আর কি। তারপর নিচে দেখেন এই যে, এইখানে মূলত আপনার হচ্ছে মেটা টাইটেলটা লিখে দিতে হবে, আপনি কাস্টমাইজ মেটা টাইটেল দিবেন। আচ্ছা, আরেকটা মেটা টাইটেল লেখার সময় মাথায় রাখবেন 60 ক্যারেক্টারের ভিতরে যেতে হয় মেটা টাইটেলটা, উইথ স্পেস, স্পেসটাও একটা ক্যারেক্টার। মানে এই যে বেস্ট, আমি যদি বেস্ট লিখে স্পেস দিলাম, এটাও কিন্তু একটা ক্যারেক্টার আপনার হচ্ছে হবে, হ্যাঁ, কাউন্ট হবে। বেস্ট স্পেস বেবি, বেস্ট বেবি, হ্যাঁ, স্পেসটা একটা হবে স্টলার, বেস্ট বেবি স্টলার। তারপর হচ্ছে আমাদের কিওয়ার্ডটা বেস্ট বেবি স্টলার ট্রাভেল সিস্টেম, তাই না? ট্রাভেল কি বলে সিস্টেম, সিস্টেম। আচ্ছা, বেস্ট বেবি স্টলার ট্রাভেল সিস্টেম, বেস্ট বেবি স্টলার ট্রাভেল সিস্টেম, এটা আমাদের কিওয়ার্ড। আচ্ছা, এখন আমরা কিওয়ার্ডটা তো এখানে পুশ করে দিছি, আমাদের কিওয়ার্ডটা এখানে দিতে হবে, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখানে আমরা একটা পাইপ দিই, সরি, আমার কিবোর্ডটা নষ্ট হয়ে গেছে, পাইপের এখানে ক্লিক করতেছি তারপরে এটা আসে কেন, কি ব্যাপার, কিবোর্ড নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা এখানে ওই অপশনটা কই গেল? আচ্ছা, এখানে ধরেন আমরা এটা দেব না, এটা থাক। আচ্ছা, বেস্ট বেবি স্ট্রলার ট্রাভেল সিস্টেম ফর ইয়োর বেবি, ফর ইয়োর চাইল্ড, ফর ইয়োর কি বলে বেবি স্ট্রলার ফর ইয়োর 6 years old, সরি, ফর ইয়োর 6 month, 6 month, 6 month বেবি। ঠিক আছে, 54 ওয়ার্ড হয়েছে, ঠিক আছে। আপনারা এখানে ট্রাই করবেন যাতে একদম ছোট না হয়ে যায়, হ্যাঁ, টাইটেলটা, এবং 60 ক্যারেক্টারের ভিতরে, এখানে 54 ক্যারেক্টার বলতেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন আরেকটা বিষয় আছে পার্মালিঙ্ক। হ্যাঁ, পার্মালিঙ্ক মানে ওই যে ইউআরএলটা আর কি। হ্যাঁ, দেখেন ইউআরএলটা কত বড় হয়ে গেছে, রেড সিগন্যাল, 70 ক্যারেক্টারের ভিতর দিতে বলতেছে। হ্যাঁ, তো এখানেও মনে করেন আমরা এটাকে একটু এডিট করে দিব। হ্যাঁ, এটা আমরা ধরেন এই যে এইটুকু কেটে দেব, এটা এই পর্যন্তই রাখবো আর কি। তাও 82 ক্যারেক্টার হয়ে গেছে, আমরা আরো ছোট করে দিই। মানে এটা সরি, এটা 75 ক্যারেক্টারের ভিতরে রাখতে হবে এরকম না, এটার পার্মালিঙ্কের ক্ষেত্রে আপনি বড় রাখতে পারেন, হ্যাঁ, বাট বেশি বড় যাতে না হয়। একটু আগে দেখলাম অনেক বড় ছিল, এটা 2024, 75 ক্যারেক্টার বেশি হলে সমস্যা নাই, বাট একদম যাতে অনেক বড় না হয়ে যায়। বেস্ট বেবি স্ট্রলার, এবং কিওয়ার্ডটা থাকতে হবে, এই দেখেন কিওয়ার্ডটা আছে, বেস্ট বেবি স্ট্রলার ট্রাভেল সিস্টেম অফ 2024, এটা থাকুক, সমস্যা নেই, একটু বড় হলে সমস্যা নেই।
আচ্ছা, এবার ডেসক্রিপশন দেখেন, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এটা কত ওয়ার্ড বলতেছে, 160 ক্যারেক্টারের ভিতর, সরি 160 ক্যারেক্টার এর ভিতরে কিন্তু আপনাকে লিখতে হবে। হ্যাঁ, উইথ স্পেস, স্পেস ও কিন্তু একটা ক্যারেক্টার কাউন্ট হয়। হ্যাঁ, স্পেস কিন্তু একটা ক্যারেক্টার কাউন্ট হবে। আচ্ছা, এখানে ধরেন আমরা একটা কাজ করি, এটা আমাদের কিওয়ার্ডটাকে এখানে প্লেস করতে হবে। দ্য বেস্ট বেবি স্ট্রলার ট্রাভেল সিস্টেম, দ্য বেস্ট বেবি স্ট্রলার ট্রাভেল সিস্টেম comma infant car and stroller combos. The best baby stroller travel system, infant car seat, that are often called travel system. এটুকু না দিলে চলবে। Make toting your baby, আচ্ছা কত ওয়ার্ডে হয়েছে, 109, একদম ছোট হয়ে গেছে। Safer and move forward. Continue to read, continue to read, continue to read for choosing best, choosing বানান মনে হয় ভুল হয়েছে, choosing best stroller। ঠিক আছে, কত ক্যারেক্টার, 153, ঠিক আছে 54, 160 ক্যারেক্টারের ভিতরে কিন্তু হয়েছে, তাই না? ঠিক আছে, তো এইটা কাহিনী হচ্ছে ভাই, এটা আপনি নিজেই লিখতে পারবেন, প্যারা নাই, বাট আপনি চ্যাট জিপিটির হেল্পেও লিখতে পারবেন। চ্যাট জিপিটির নাম তো শুনছেন অনেকেই। চ্যাট জিপিটি দিয়ে যে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, হ্যাঁ, আপনার হচ্ছে একদম ইজিলি ক্রিয়েট করতে পারবেন। ওইখানে গিয়ে শুধুমাত্র এই যে আপনার কিওয়ার্ডটা দিয়ে বলবেন কি, এই যে কিওয়ার্ডটা দিয়ে বলবেন, মেন কিওয়ার্ডটা দিয়ে বলবেন যে আমাকে একটা 60 ক্যারেক্টারের ভিতরে একটা মেটা টাইটেল এবং 160 ক্যারেক্টারের ভিতরে একটা মেটা ডেসক্রিপশন লিখে দাও। এবং এটাও বলে দিবেন যে মেন কিওয়ার্ডটা যাতে থাকে ফার্স্টের দিকে টাইটেলের এবং ডেসক্রিপশনের। এইটুকু বলে দিলে ওরা দেখবেন নিজেরাই লিখে দিবে আর কি। হ্যাঁ, তো এটা আপনাকে এটা এখানে দেখেন আমরা দিয়ে দিছি, দিয়ে ক্রস করে দিই। এখানে দেখেন স্কোর একটু আগে মনে হয় একটু কম ছিল, একটু বাড়ছে, তাই না? এই যে এখানে কিন্তু একটু বাড়ছে, র্যাঙ্ক ম্যাথের এই যেখানে 69 হয়ে গেছে, একটু বাড়ছে। তো আমরা এই যে কিওয়ার্ডগুলো কিন্তু প্লেস করে দিছি আর কি। হ্যাঁ, আচ্ছা একটু নিচে আসি এবং দেখি আমাদের কিওয়ার্ডটা প্লেস করতে। এই যে ফোকাস কিওয়ার্ড ইউজড ইনসাইড এসইও মেটা ডেসক্রিপশন, আমরা কিন্তু মেটা ডেসক্রিপশন ইউজ করে ফেলছি, তাই না? ফোকাস ফোকাসড ফোকাস কিওয়ার্ড ইউজড ইন ইউআরএল, ওই যে প্যারামিটারের ওইখানে দিলাম, ইউআরএল এ সেট করে দিছি আর কি। ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য ফার্স্ট 100% অফ ফার্স্ট 10% অফ দ্য কন্টেন্ট, এটাও কিন্তু আমরা অ্যাড করে দিচ্ছি। এই যে মানে ফার্স্ট 10% বলতে এই যে মনে করেন আপনার কন্টেন্টটা 1000 ওয়ার্ডের, তাহলে ফার্স্ট 10% মানে ফার্স্ট 100 ওয়ার্ড, তাই না? 1000-এর 10% তো 100, তো 100-র ভিতরে আপনার কিন্তু কিওয়ার্ডটা আছে। কোথায় আছে এই দেখেন, ফার্স্টের দিকে আছে, এই যে এখানে দ্য বেস্ট বেবি স্টলার সিস্টেম, সরি কি ব্যাপার, এই যে, ঠিক আছে, শুরুর দিকে আছে আর কি। এটা একটা এসইওর পার্ট, কিন্তু অন পেজ এসইওর আপনার কিওয়ার্ডটা ফার্স্ট 10%-এর ভিতর থাকতে হবে। 10% ধরেন আপনার কিওয়ার্ডটা, সরি আপনার 10% আপনারা এখান থেকে এটা ফলো না করে, 10%-এর এটা না ফলো করে, এটা মাথায় রাখবেন আপনার কন্টেন্ট যদি 5000 হয়, 10,000 ওয়ার্ডেরও হয়, বা আপনার কন্টেন্টটা যদি 500 ওয়ার্ডেরও হয় বা 1000 ওয়ার্ডেরও হয়, যত ওয়ার্ডই হোক না কেন, ফার্স্ট 100 ওয়ার্ডের ভিতরে আপনার কিওয়ার্ডটা প্লেস করতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, ফার্স্ট 100 ওয়ার্ডের ভিতরে। আচ্ছা, এটা গেল। পরবর্তী কি বলতেছে ভাই, ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে আমাদের ফোকাস কিওয়ার্ডটা আছে, ঠিক আছে। কন্টেন্ট ইজ 1410 ওয়ার্ড, গুড জব, ঠিক আছে। হ্যাঁ, গুড জব বলছে, ভালো, ঠিক আছে। মানে মিনিমাম আসলে আপনি যদি এখানে আপনার আপনি যদি একটা ব্লগ লিখেন বা আর্টিকেল লিখেন, আপনার ওই আর্টিকেলটা অ্যাটলিস্ট 1000 ওয়ার্ড হওয়া উচিত। হ্যাঁ, এটা
রিকমেন্ডেড আর কি, মানে 1000 ওয়ার্ডও ছোট হয়ে যায়, 2000 ওয়ার্ড, 1500 ওয়ার্ড, 2000 ওয়ার্ড হওয়া উচিত আর কি। হ্যাঁ, ছোট হলে সমস্যা, কন্টেন্টটাকে বড় করতে হবে, তাহলে ওটা র্যাঙ্কিংয়ে হেল্প করে আর কি। যে কথাগুলো বলতেছি মাথায় রেখেন কাজ করার সময়। হ্যাঁ, যখন প্রজেক্ট ক্লায়েন্টের কাজ করবেন তখন এই কথাগুলো মানে কাজে লাগবে আর কি। আচ্ছা, মানে আপনার হচ্ছে, আচ্ছা এখানে দেখেন আর কি কি বিষয় আছে, আমরা একটু নিচে আসছি আর কি এটা। হ্যাঁ, একটু নিচে এসে অ্যাডিশনাল 5 ইরোর্স বলতেছে কি কি, এগুলো আমরা একটু দেখব। ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাবহেডিং H2 H3 H4। আচ্ছা, এটা আমরা একটু সলিউশন করবো। হ্যাঁ, মনে করেন আপনার কন্টেন্টের ভিতরে কিন্তু কিছু কিছু সাব হেডিং থাকে, হ্যাঁ, হেডিং থাকে, সাব হেডিং থাকে। এই যে সবার উপরটা এটা হেডিং বলে, H1 বলে, আর নিচের কন্টেন্টের ভিতরে, হ্যাঁ, সবার উপরে থাকে H1 বা হেডিং, আর সাব হেডিং ভাই কোথায় থাকে, একটু নিচে কন্টেন্টের ভিতরে। হ্যাঁ, যেগুলোকে নাম দেয়া হয় H2 H3 H4 H5 H6 পর্যন্ত হয় আর কি। তো আমাদের দেখেন H1 বা H হেডিংয়ে আমাদের কিওয়ার্ডটা আছে, এবার আমাদের দায়িত্ব এই কিওয়ার্ডটাকে আমাদের কন্টেন্টের সাব হেডিং বা H2 H3 H4 এ H5 H6 এ সব কয়টা সাব হেডিং এ না, মনে করেন যে কোনো একটা দুইটা সাব হেডিং আপনি অ্যাড করে দিবেন আর কি। হ্যাঁ, তাহলে হবে, বাট ন্যাচারালি হইতে হবে, এটা ফোর্সফুলি করা যাবে না। মনে করেন আপনার 10টা হেড সাব হেডিং আছে, একটা সাব হেডিং আপনি দিয়ে দেন আপনার কিওয়ার্ডটা। ঠিক আছে, ধরেন এই যে এখানে আমরা জাস্ট দেখাচ্ছি, এখানে দেখেন আমার কিওয়ার্ডটা দিয়ে দিলাম মনে করেন। হ্যাঁ, এখানে একটা ড্যাশ দিয়ে দিয়ে দিই। আচ্ছা, মনে করেন মিস্টার, আচ্ছা এখানে দেখেন, আচ্ছা এখানে ধরেন জাস্ট এমনি আমরা দিয়ে দিছি আর কি। আপনার এটা ন্যাচারালি দিতে হবে, এটা হচ্ছে অবশ্যই আপনাকে দিতে হবে না, এটা হচ্ছে কন্টেন্ট রাইটারকে দিতে হবে, এটা অ্যাড করতে হবে। তো কন্টেন্ট রাইটারকে আপনি ইনস্ট্রাকশন দিবেন অথবা ক্লায়েন্টকে বলে দিবেন সাব হেডিংয়ে ভাই এটা অ্যাড করো। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে দেখেন গ্রিন, একটু আগে ক্রস ছিল, গ্রিন সিগন্যাল ঠিক হয়ে গেছে। এই দেখেন ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন, সরি এটা না, এই যে উপরেরটা, ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন সাবহেডিং, সাবহেডিং। হ্যাঁ, আচ্ছা এটা কিন্তু সাবহেডিং ছিল তাই না, এটা সাবহেডিং কিভাবে বুঝবো ভাই, এই যে এটা সাবহেডিং কিভাবে বুঝবো, এটা এই দেখেন H2 মারা আছে, H1 না H2, এই দেখেন সাবহেডিং H2 দেয়া আছে তাই না, এই যে দেখেন H6 পর্যন্ত থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা তারপরে পরে কি বলতেছে, ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন ইমেজ অল ট্যাগ। এই যে একটু আগে আমরা অ্যাড করলাম না ছবি, তখন তো আমরা দেখতে পারছিলাম আর কি তাই না, ইমেজ অল অ্যাড করলাম আর কি, ওটা তো আমরা অলরেডি অ্যাড করতে যাচ্ছে। আচ্ছা এখানে দেখেন স্কোরও বেড়ে গেছে, 71 হয়ে গেছে, দেখছেন বাড়তেছে, কিন্তু এটা বাড়াইতে হবে আমাদের, 80 মিনিমাম 80 করতে হবে। এখানে দেখেন তারপরে কিওয়ার্ড ডেনসিটি ইজ 0.2 which is low, the focus keyword and combination appears 3 times, মানে কিওয়ার্ডটা, মেন কিওয়ার্ডটা 3 বার দেখা গেছে। আমরা তো শুরুর দিকে থেকে তো দেখলাম কিওয়ার্ড প্লেসমেন্ট 3 জায়গায় আমরা করছিলাম জাস্ট তাই না, তো এটা দেখা যাচ্ছে এটা খুবই লো হয়েছে আর কি, অল্প সময় আমরা ইউজ করছি, আরো বেশি ইউজ করতে হবে, মানে আপনার হচ্ছে আরো কয়েকবার ইউজ করতে হবে। কতবার ইউজ করতে হবে 1000 ওয়ার্ডের জন্য আমি কিন্তু বলে দিছি ভাই। হ্যাঁ, 5 থেকে 10%, 5 থেকে 10 বার 1000 ওয়ার্ডের জন্য। হ্যাঁ, তো এখানে দেখেন আপনি ওইটা বেশি আরো কয়েকবার ইউজ করলে এটা টিক চিহ্ন হয়ে যাবে আর কি। আচ্ছা কেউ যেন জয়েন হতে চাচ্ছে, অ্যাড করে দিই, তো লেট করে জয়েন করে কেন এরা। আচ্ছা এখানে দেখেন তারপর হচ্ছে, আচ্ছা এটা আমরা দেখাই দিই। হ্যাঁ, মনে করেন আপনার কিওয়ার্ডটা আমরা কি বলে এই মেন কিওয়ার্ডটা নিয়ে আরো কয়েকটা জায়গায় অ্যাড করে দিয়ে দেখাই দিই, টিক এখানে বিভিন্ন জায়গায় মনে করেন অ্যাড করে দিই। হ্যাঁ, এখানে টিক চিহ্ন হয়ে যাবে, জাস্ট আমি যেমনি সামনে যেখানে যেখানে সেখানে অ্যাড করতেছি, বাট আপনারা তো যেখানে সেখানে অ্যাড করবেন না, তাহলে ওইটা স্প্যামিং হয়ে যাবে তাই না, আমরা কিন্তু স্প্যাম করব না। ঠিক আছে, আরো কয়েকবার অ্যাড করতে হবে। আচ্ছা বেস্ট, বেস্ট কথাটাই তো হয়নি, 4 টাইমস, আগের 2বার মনে হয় বানান ভুল করছিলাম না, আগের 2বার যেখানে যেখানে অ্যাড করলাম বানান ভুল করে ফেলছিলাম। আচ্ছা সমস্যা নাই, আমরা আরো কয়েকবার এখানে দিয়ে দিই।
এখানে বি এখনো হয় নাই, আরো আরো কয়েকবার ইউজ করতে হবে। বেস্ট আরো কয়েকবার ইউজ করতে হবে। আচ্ছা দেখেন, এখানে ইওলো সাইন আসছে, তো ইওলো সাইন আসলেও হবে। হ্যাঁ, এখানে দেখেন টিক চিহ্ন আসছে বাট ইওলো, নো প্রবলেম। আচ্ছা, ইউআরএল ইন ইউআরএল ইজ ব্রাশি ক্যারেক্টার লং, কনসিডার শর্টিং ইট। মানে এটা 75 ক্যারেক্টারের বেশি হয়েছে তো এই জন্য। আচ্ছা, এটা ক্রস থাকলে সমস্যা নাই, কিছু কিছু জিনিস এখানে ক্রস থাকলে সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, এটা তার ভিতরে একটা। তারপরে গ্রেট ইউআর লিঙ্কিং টু এক্সটার্নাল রিসোর্স, মানে আচ্ছা, এটা তো আমরা এক্সটার্নাল রিসোর্স করা একটু দেখাই দিই আপনাদের। আর এই বিষয়টা একটু বলি, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং করতে হবে। আপনার এই যে কন্টেন্টটা আপনি পাবলিশ করতেছেন, এই কন্টেন্টের ভিতরে বিভিন্ন টেক্সটে আপনারা লিঙ্ক বসাবেন আর কি। হ্যাঁ, লিঙ্ক বসাবেন অন্য অন্য ওয়েবসাইটের, নিজের ওয়েবসাইটের না, কিন্তু নিজের ওয়েবসাইটেরটা বসালে সেটা ইন্টারনাল লিঙ্কিং হয়, তাই না? আর অন্যান্য মনে করেন আর একটা ওয়েবসাইট, অমুক মনে করেন যে ওয়েবসাইটের জন্য আপনি সরি মনে করেন এই যে ওয়েবসাইটের এই যে লিঙ্কটা, এই কন্টেন্টকে একটা এক্সটার্নাল দিয়ে দিবেন, এটাকে তাহলে এসইও স্কোর বাড়াবে, র্যাঙ্কিং হেল্প করবে। হ্যাঁ, কিন্তু আপনাকে র্যাঙ্কিং এ ভাই হেল্প করবে। হ্যাঁ, কি ব্যাপার, দিয়ে দিন, নইলে সব হারাই যাবে। আচ্ছা ধরেন আমরা এই যে টেক্সটটাকে আমরাই করি, এক্সটার্নাল লিঙ্ক করে দিই। হ্যাঁ, এটা কিন্তু একটা এক্সটার্নাল লিঙ্ক হয়ে গেল। আপনি এরকম 2-3টা এক্সটার্নাল লিঙ্ক দিয়ে দিবেন, মিনিমাম একটা তো দিবেনই। এক্সটার্নাল লিঙ্কিং মানে যে কোনো একটা আপনার কন্টেন্টের ভিতর কোনো একটা টেক্সটকে অন্য একটা ওয়েবসাইটে রেফার করতেছেন। হ্যাঁ, সেটা অবশ্যই যেটাকে এক্সটার্নাল লিঙ্ক করবেন, অবশ্যই আপনার এখানে যেই লিঙ্কটা দিবেন আর কি, ওই লিঙ্কের কন্টেন্টের সাথে আপনার এই কন্টেন্টের মিল থাকতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, নইলে সেটা স্প্যাম হয়ে যাবে। আর স্প্যাম করলে র্যাঙ্কিং হবে না, র্যাঙ্কিং এ ডাউন হয়ে যায়, র্যাঙ্কিং হেল্প করে না। হ্যাঁ, আপনার এই যে এখানে লিঙ্কটা বসাইলেন, এক্সটার্নাল লিঙ্ক অন্য একটা ওয়েবসাইট, তো ভেরিফ্যামিলি.কম, ভেরিওয়েলফ্যামিলি.কম, এই ওয়েবসাইটে, এটা কিন্তু আমাদের ওয়েবসাইট না, তাই না? অন্য আরেকটা ওয়েবসাইটে আমরা লিঙ্ক করে দিচ্ছি কন্টেন্ট, এই কন্টেন্টে, এবং এই কন্টেন্টের সাথে আমার কন্টেন্টের মিল থাকতে হবে। দেখেন এই কন্টেন্টের সাথে আমার কন্টেন্টের মিল আছে। এরাও স্ট্রলার নিয়ে কথা বলতেছে এখানে, তাই না? স্ট্রলার, বেবি স্ট্রলার নিয়ে এখানে কথা বলতেছে। তো আপনি অবশ্যই আরেকটা বিষয়, যে এই টেক্সটে আপনি লিঙ্কটা বসাচ্ছেন, ওই টেক্সটে সাথে যাতে ওই লিঙ্কটা অ্যাডজাস্ট হয়, মানে আপনার হচ্ছে যে লিঙ্কটা বসাইছেন, এই লিঙ্কটা যেই ওয়েবসাইটের যেই পেজের যেই কন্টেন্টের ইউআরএল এখানে বসাচ্ছেন, সেটা যাতে রেলিভেন্ট হয়। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? হ্যালো, 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 রেসপন্স করেন। ঠিক আছে, এটা করবেন। তারপর হচ্ছে ইন্টারনাল লিঙ্কিংও করবেন। এক্সটার্নাল লিঙ্কিং তো করলেনই, এবার একটা ইন্টারনাল লিঙ্কিং করে ফেলবেন সুন্দর করে আপনার এই যে ওয়েবসাইটের। মানে অবশ্যই ইন্টারনাল লিঙ্কিংটাও করবেন সেইভাবে যেটা আপনার স্প্যামি না হয়। হ্যাঁ, ন্যাচারাল হয়। মানে আপনি মনে করেন বেস্ট বাই স্টলার, এটা আপনি ইন্টারনাল লিঙ্কিং করবেন, এখানে ইউআরএলটা দিলেন, বাট ইউআরএলটা অবশ্যই মনে করেন এটা আপনার ওয়েবসাইট, বাট ডিরেক্ট ওয়েবসাইটে তো আপনি দিবেন না। এখানে মনে করেন আপনার এই টেক্সটের, এই যে এখানে যে টেক্সটে আপনি ইউআরএলটা বসাচ্ছেন, এবং এই কন্টেন্টটার ভিতরে যেহেতু মানে আপনার এই কন্টেন্টের ইন্টারনাল লিঙ্কিং করতেছেন, তো যেই পেজের সাথে এখন ইন্টারনাল লিঙ্কিং করবেন, সেটার সাথে সাথে রেলিভেন্সি হয় কন্টেন্টের, এবং যেই টেক্সটে আপনি অ্যাড করতেছেন ইন্টারনাল লিঙ্কিং, সেই টেক্সটের সাথে সামঞ্জস্য যাতে হয় ওই যে পেজে আপনি ইন্টারনাল লিঙ্কিং করতেছেন। হ্যাঁ, মানে এখানে যদি এরকম আপনি এইখানে লেখা আছে বেবি স্টোর ট্রাভেল, এখানে আপনি লিঙ্ক বসাই দিছেন মনে করেন পাঞ্জাবি ই কমার্স, কি বলে,
আপনি ওইখানে ইন্টারনাল লিঙ্কিং করে দিয়েছেন আপনার হচ্ছে হাউ টু মেক ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে। আপনি এখানে ইন্টারনাল লিঙ্কিং করে দিয়েছেন সেই পেজের, যেই পেজে লেখালেখি করা আছে কি হাউ টু মেক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবো, তাহলে তো হবে না ভাই, সেটা তো আপনার হচ্ছে স্প্যাম হয়ে যাবে। আপনার বেবি স্টলার ট্রাভেল এই টেক্সটে আপনি ইন্টারনাল লিঙ্কিং করতেছেন, অবশ্যই এই লিঙ্কটা সেই পেজেরই হইতে হবে যেই পেজে আপনার বেবি স্টলার নিয়ে কথাবার্তা হবে, ঠিক আছে, রেলেভেন্স হইতে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এটার ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে আপনার ওয়েবসাইটের পেজ এর ইউআরএলটা এখানে দিয়ে সুন্দর করে এখানে ক্লিক করলে ইউআরএল হয়ে গেল। আমি জাস্ট যেমন সামনে একটা ইউআরএল দিয়ে এখানে দেখাই দিছি আর কি। তো আচ্ছা এখানে দেখলাম, এখানে দেখেন এখানে গেরেট ইউআর লিঙ্কিং টু এক্সটার্নাল রিসোর্সেস, এটা দেখা যাচ্ছে গেরেট, হ্যাঁ, টিক চিহ্ন দিয়ে দিয়েছে। আমরা মাত্র কিন্তু একটা এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করলাম এই কারণে, অ্যাট লিস্ট ওয়ান এক্সটার্নাল লিঙ্ক। আচ্ছা ডু ফলো ফাউন্ড ইন ইউর কন্টেন্ট, আর একটা বিষয় হচ্ছে ডু ফলো আপনারা ট্রাই করবেন, এই যে লিঙ্কটা দিলেন এটা যাতে ডু ফলো হয়। এটা চেক করবেন কিভাবে, এটা এই যে অ্যাডভান্সে গিয়ে এই যে এখানে দেখা যাবে যে সেট টু নো ফলো, বা আপনার হচ্ছে এটা যদি এভাবে টিক দেওয়া থাকতো, মানে আপনার ইউআরএল এ আপনার ক্লিক করলে অ্যাডভান্সে গিয়ে আপনার এটা দেখা যায় আর কি। আবার দেখাই দিই, ক্যান্সেল। আচ্ছা এখানে দেখি, এই যে এখানে এই যে পেন আইকনে ক্লিক করেন, এখানে দেখেন, এখানে দেখেন আনটিক করা আছে তাই না, এখানে টিক দেওয়া নাই, তার মানে এটা ডু ফলো হয়েছে তাই না, ডু ফলো হয়েছে তার মানে। আর সেট টু নো ফলো করে দিলে তাহলে কিন্তু আপনার এটা উচিত না, ঠিক আছে। আপনারা ট্রাই করবেন এটা ডু ফলো এভাবে রেখে দেওয়ার, কোনো টিক দিবেন না আর কি। এখানে ভাই ডু মানে এটা টিক দিব বা টিক না দেওয়ার একটা মানে কারণ এর পিছনে আছে। আপনার হচ্ছে এটা আপনি মনে করেন এক্সটার্নাল লিঙ্ক দিচ্ছেন একটা ওয়েবসাইটে, তো সরি আপনি এখানে এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করছেন, তো এই লিঙ্কটা যে ওয়েবসাইটের লিঙ্ক দিছেন ওই ওয়েবসাইটকে আপনি একটা ডু ফলো ব্যাক লিঙ্ক দিচ্ছেন, ঠিক আছে। এখানে ওই যে আমরা এখানে আনটিক করে দিছিলাম, তো এর মাধ্যমে একটা ডু ফলো ব্যাক লিঙ্ক আপনি দিচ্ছেন, এটা গুগল করে কি ভালো নজরে দেখে। তো এটার কারণে আপনার ওই যে র্যাঙ্কিং হেল্প করে আর কি, ছোট ছোট বিষয় কিন্তু ইনডিরেক্টলি হেল্প করে, হ্যাঁ। এখন ডু ফলো নো ফলো ব্যাকলিঙ্ক কি, এইটা আমরা এখন আপাতত না জানলেও চলবে, আমরা এটা ব্যাকলিঙ্কের ক্লাসে জানবো, হ্যাঁ। আচ্ছা ইউ আর লিঙ্কিং টু অ্যানাদার টু আদার রিসোর্স অন ইউর ওয়েবসাইট হুইচ ইজ গ্রেট, মানে এটা দেখা যাচ্ছে ইন্টারনাল লিঙ্কিং এর বিষয়টা বলতেছে। ইউ আর লিঙ্কিং টু রিসোর্স অন ইউর ওয়েবসাইট, আপনি আপনার হচ্ছে নিজের ওয়েবসাইটে আপনি কিন্তু একটা লিঙ্কিং করছেন, ইন্টারনাল লিঙ্কিং, এটা আমরা একটু আগে করলাম তাই না, এই যে এইটা, এই যে এইটা আর কি। আচ্ছা পরে ইউ হ্যাভেন্ট ইউজ দিস ফোকাস কিওয়ার্ড, ইউ হ্যাভেন্ট ইউজ দিস ফোকাস কিওয়ার্ড, ইউ হ্যাভেন্ট ইউজ দিস ফোকাস কিওয়ার্ড মানে বিফোর। আচ্ছা এটা বোঝা যাচ্ছে যে আমি যে এখানে যে কিওয়ার্ডটা নিয়ে কিওয়ার্ডটা ফোকাস কিওয়ার্ডে দিছি, এই কিওয়ার্ডটা নিয়ে আমার ওয়েবসাইটে প্রিভিয়াসলি আমি আর কোনো কন্টেন্ট লিখি নাই, মানে এই সেম কিওয়ার্ড দিয়ে আরও কন্টেন্ট আমি লিখি নাই, বা এই সেম কিওয়ার্ডটা আমি অন্য কোনো আমার ওয়েবসাইটের অন্য কোনো ব্লগে আর্টিকেলে ইউজ করি নাই ফোকাস কিওয়ার্ড হিসেবে, হ্যাঁ। এটা আর কি টিক চিহ্ন দেখা যাচ্ছে, তাহলে মানে খুবই ভালো একটা বিষয় যে আমি এখানে আমার মানে এই কিওয়ার্ডটা নিয়ে আমি প্রিভিয়াসলি কাজ করি নাই, হ্যাঁ। ইউজ কন্টেন্ট এআই টু অপটিমাইজ দিস দ্য পোস্ট, মানে কন্টেন্ট এআই মানে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দিয়ে কন্টেন্ট লিখেন নাই আপনি, এটা করা আছে ভালো আছে ভাই, এটা এরকমই রাখেন, এটা এইভাবেই থাকবে। আচ্ছা আমরা এখানে দেখেন উপরে স্কোর কিন্তু বাড়তেছে, 78 হয়ে গেছে। আচ্ছা এখানে দেখেন আমরা 80 করলে বেঁচে মানে বুঝবো যে ঠিক আছে আমাদের এসিও, হ্যাঁ। আচ্ছা এখানে টাইটেল রিডেবিলিটি এগুলো যা যা আছে ঠিক আছে, দু একটা বিষয় এখানে আনটিক থাকতে পারে, হ্যাঁ, ক্রস থাকতে পারে, সেটা নিয়ে টেনশন নাই। আচ্ছা নিচে যাই, কন্টেন্ট রিডেবিলিটি ইউ ডোন্ট সিম টু ইউজিং টেবিল অফ কন্টেন্ট প্লাগইন। আচ্ছা এটা আমাদের কিন্তু আমাদের কন্টেন্টে একটা টেবিল অফ কন্টেন্ট অ্যাড করতে হবে, তাহলে এটা টিক চিহ্ন হয়ে যাবে। আমরা কন্টেন্ট লেখার সময় অবশ্যই এটা করে ফেলবো সবার আগে, এই ইমেজের পরে আমরা করি, হ্যাঁ। এটার পরে দেখেন ইন্টার দিয়ে একবার শুরুর দিকে করবো, হ্যাঁ, আমরা ইমেজের উপরে করব, মনে করেন আচ্ছা ইমেজের উপরেই করা উচিত, হ্যাঁ। মনে করেন আমাদেরকে এই ইমেজটা এখানে আমাদের করা উচিত ইমেজের উপরে। আচ্ছা
এই যে এখানে ইমেজটা ইউজ করা উচিত না, হ্যাঁ, সবার উপরে মানে টাইটেলের পরে ইমেজটা এখানে ইউজ করা উচিত না, এটা রিমুভ করে দেবেন আপনারা। আপনারা যখন কন্টেন্ট পাবলিশ করবেন বা নিজেরা এই কাজ করবেন তখন সবার উপরে যে ইমেজটা অ্যাভয়েড করবেন আর কি, হ্যাঁ। আচ্ছা এখানে দেখেন আমি এখন এখানে একটা টেবিল অফ কন্টেন্ট অ্যাড করব কিভাবে। এখানে সুন্দর করে যে সবার উপর প্লাস আইকন, এখানে যাব, এখানে আপনি লেখেন টেবিল 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 অফ কন্টেন্ট। এখানে দেখেন টেবিল অফ কন্টেন্ট অ্যাড হয়ে গেছে। তো এটা অ্যাড করতে হবে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু আমাদের মাস্ট অ্যাড করতে হবে। এখানে টেবিল অফ কন্টেন্ট মানে কি সেটাও বলি। টেবিল অফ কন্টেন্ট মানে আপনার এই যে কন্টেন্টের ভিতরে মানে কন্টেন্টের একটা ওভারভিউ, মানে আপনার কন্টেন্টের একটা কি বলে এটাকে, কন্টেন্টের সাব হেডিং গুলো একসাথে করে এখানে দেখা যাচ্ছে আর কি। এখানে ক্লিক করে করে সে মানে মানুষ যারা আপনার ওয়েবসাইটে কন্টেন্ট পড়তে আসবে তারা এই যে এই সব জায়গায় ক্লিক করে করে আপনার একদম শর্টকাটে আপনার হচ্ছে মুভ করে করে কন্টেন্টটা ইজিলি পড়তে পারবে আর কি, হ্যাঁ। মানে স্ক্রল করে করে আর নিচে যাওয়া লাগবে না, হ্যাঁ। আপনার ডিরেক্ট এখান থেকে মনে করেন আপনার এই যে টপিক, এখানে টপিকগুলো থাকবে, যেই টপিকটা পছন্দ সেটাই ক্লিক করে একবারে আপনার নিচে গিয়ে পড়তে পারবে, হ্যাঁ। আমরা একটু পরে দেখাই দিচ্ছি ওইটা কিভাবে হয়। আপাতত এটা মনে করেন টেবিল অফ কন্টেন্ট অ্যাড করছি, এটা রিকমেন্ডেড, আপনারা সবাই অ্যাড করবেন, দিয়ে সুন্দর করে আপডেট দিয়ে দিবেন, ঠিক আছে। দেখেন আমরা আপডেট হয়ে গেছে। আচ্ছা এখানে দেখেন 80 হয়ে গেছে, তার মানে আমাদের এসইও ডান। 80 হয়ে গেছে মানে এসইও ডান। আর কি কি আছে, অ্যাটলিস্ট ওয়ান প্যারাগ্রাফ ইজ লং, কনসিডার ইউজিং শর্ট প্যারাগ্রাফ। তো এখানে একটা কাজ করবেন, আপনার এই যে কোনো একটা প্যারাগ্রাফ দেখেন একটু লং আছে, হ্যাঁ, এটা শর্ট করে ফেলতে হবে, হ্যাঁ। কিভাবে, এখানে দেখেন এই যে আই আই একটা আইকন আছে, এখানে ক্লিক করেন, আপনার দেখাই দিবে কোন প্যারাগ্রাফটা আপনার হচ্ছে লং। আচ্ছা এখানে এখানে দাঁড়ান দেখাই দিবে, হ্যাঁ। এটা কোনটা যেন, এই যে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে এই যে দেখা দেবে এই হলুদ, মানে এই এটা দেখেন দিয়ে দিছে, হ্যাঁ। তো এটাকে আপনাকে শর্ট করতে হবে, হ্যাঁ। এটা কিন্তু একটু শর্ট করে দিবেন। এই শর্ট করার দায়িত্ব কন্টেন্ট রাইটারে ক্লায়েন্টকে বলে দিবেন যে ভাই আপনার এইটা যে প্যারাগ্রাফটা একটু বড় হয়ে গেছে স্ক্রিনশট দিয়ে, তো এটা আপনি একটু ছোট করে দেবেন, হ্যাঁ। দেখেন এখানে আমাদের টিক চিহ্ন দিয়ে দিছে, হ্যাঁ, একটু কেটে দিছি আর কি, তারপর আপডেট দিয়ে দিই, 83 হয়ে গেছে, এনাফ। এসইও 80-র উপরে মানে এনাফ। আচ্ছা এখানে এখানে দেখেন কন্টেন্টের আমরা, আচ্ছা কন্টেন্ট আমরা পাবলিশ করার পূর্বে একটা বিষয় মানে সবকিছু ভালোভাবে চেক টেক করে তারপর পাবলিশ দিব আর কি, হ্যাঁ। আপনার হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, এই যেগুলো ইন্টারনাল লিঙ্কিং করছি সব ঠিক আছে কিনা, কন্টেন্টটা ভালোভাবে আমরা অন পেজ এসইও করছি কিনা, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার এই যে কন্টেন্টের ভিতরে লিঙ্কগুলো, লিঙ্ক ইনসারশন এগুলো ভালোভাবে করা হয়েছে কিনা দেখে তারপরে পাবলিশ করে দিই আর কি, হ্যাঁ। পাবলিশ করে আমরা একটু ভিউয়ে যাই, এই যে এখানে ভিউ পোস্টে যাব, ওইখানে গিয়ে আমরা টেবিল অফ কন্টেন্টের ওই বিষয়টা একটু দেখবো, হ্যাঁ। টেবিল অফ কন্টেন্টের ওই কাহিনীটা কি ঘটে, মনে করেন কেউ এসে আপনার কন্টেন্টটা কি বলে গুগলে আপনার ওই যে ওই কিওয়ার্ডটা লিখে সার্চ দিল বেস্ট বেবি স্টলার ট্রাভেল সিস্টেম, তারপর আপনার কন্টেন্টটা পেলো, সে আপনার ওই যে ওইখানে ক্লিক করলো আপনার ওয়েবসাইটে, ওইখানে তো এই যে যেখানে ক্লিক করার অপশন আছে না, তো ওই যে আপনার হচ্ছে মেটা টাইটেলে যে এখানে ক্লিক করতে হবে আর কি, ক্লিক করলে আপনার কন্টেন্টের এখানে আসবে, কারণ আপনার যে কন্টেন্টটা এখন পড়বে সবার টেবিল অফ কন্টেন্ট দেখতে পারবে। সে মনে করেন এখানে এই যে আপনার এই যে এই হেড এই টপিকটা পড়তে চাচ্ছে, সুন্দর করে এখানে ক্লিক করবে, দেখেন অটোমেটিক স্ক্রল করে মানে এইভাবে আমাকে মাউস ধরে ধরে আসা লাগে না, সুন্দর করে দেখেন আমি জাস্ট এখানে ক্লিক করব অটোমেটিক আমাকে নিচে নিয়ে ওই টপিকের ওইখানে নিয়ে চলে আসলো, সুন্দর সিস্টেম না। তো এই সিস্টেমগুলো ইউজ করলে ইউজারের এক্সপিরিয়েন্সটা ভালো হয় আর কি, হ্যাঁ, যেটা আবার র্যাঙ্কিং এ হেল্প করে, ঠিক আছে। আপনারা যখন অন পেজ এসইও করবেন অবশ্যই একটু দেখবেন যে এই যে পেজ, যে পেজের জন্য অন পেজ এসইও করতেছেন এই পেজের নেভিগেশন সিস্টেমটা কি রকম, হ্যাঁ। আপনার নেভিগেশন সিস্টেম মানে
এই যে বাটন বাটন গুলো কাজ করতেছে কিনা, এখানে কিন্তু বাটন থাকে, হ্যাঁ। অনেক সময় এখানে বিভিন্ন রকম বাটন থাকে কন্টেন্টের ভিতরে। অ্যাফিলিয়েট কন্টেন্ট যখন আপনারা পাবলিশ করবেন, অ্যাফিলিয়েট এসইও, তখন হচ্ছে অ্যাফিলিয়েট কন্টেন্টের এসইওর ক্ষেত্রে এখানে বাটন থাকে, বাটনগুলো কাজ করতেছে কিনা, এবং কন্টেন্টে ইউজারের এক্সপিরিয়েন্স কীরকম, যে টেবিল অফ কন্টেন্ট আছে কিনা, এগুলো চেক করতে হয় আর কি। এগুলো মাথায় রাখতে হয় যে এগুলো ঠিক আছে কিনা, এবং আপনার যে লোডিং স্পিডটা ঠিক আছে কিনা ওয়েবসাইটের, এই যে আপনার এই পেজের লোডিং স্পিডটা আপনারা কিভাবে চেক করবেন। আপনারা আপনারা তো এই পেজেরটা চেক করবেন না, ডিরেক্ট ওয়েবসাইটের চেক করবেন। এই যে ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে যে আপনারা কি করতে পারেন, কি বলে গুগল পে, কি বলে পেজ স্পিড ইনসাইট থেকে সার্চ দিবেন, পেজ স্পিড ইনসাইট, পেজ স্পিড। এসইও অডিট ক্লাসে আমরা দেখছিলাম তাই না, ওয়েবসাইটের স্পিড কিভাবে চেক করে। তো এইভাবে পেজ স্পিড ইনসাইট লিখে সার্চ দিলে যে ফার্স্টে ইউআরএল এ গিয়ে আপনারা ওইখান থেকে আপনারা ওয়েবসাইটের দিয়ে দিলে এখানে আর কি ওরা এখানে দিয়ে দিলাম ওয়েবসাইটের, আমরা ডিরেক্ট পেজের ওইটাও চেক করতে পারবো, হ্যাঁ। এখানে ধরেন আমরা এই পেজটাই চেক, পেজটা এখানে চেক করি, অ্যানালাইজ, সেখানে ডাটা আসতে থাকুক। আর একটা বিষয় বলি যে আপনার হচ্ছে দেখেন ইউআরএল এর ভিতরে আমার কিওয়ার্ডটা আছে, দেখেন এই দেখেন পেস্ট বেবি স্টলার ট্রাভেল সিস্টেম, তো ঠিক আছে। আচ্ছা, এবং আমার হচ্ছে আচ্ছা এইগুলো অন পেজ এসিওর ভিতরে ভাই এগুলো পড়ে। আরেকটা বিষয় অন পেজ এসিওর ভিতরে আছে, সেটা হচ্ছে আপনার ওই যে কি বলে, আপনার এই কন্টেন্টটা যে লিখলেন, এই যে কোন কিওয়ার্ডকে টার্গেট করে, যে কিওয়ার্ডকে, এই কিওয়ার্ডকে টার্গেট করে, তো এই কিওয়ার্ডটা লিখে আপনি গুগলে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে কম্পিটিটর গুলো পাবেন, টপ 5 টপ 3। তো ওই কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে আর কি। আমরা গত ক্লাসে দেখছিলাম কম্পিটিটর অ্যানালাইসিস। তো ওই কম্পিটিটর অ্যানালাইসিসটাও কিন্তু অন পেজ এসইওর ভিতর পড়ে। কম্পিটিটর অ্যানালাইসিসটা আপনি করে ফেলবেন যে কম্পিটিটররা কিভাবে কি করছে আর কি, হ্যাঁ। মানে এটা অন পেজ এসইওর ভিতরে পড়ে না, বাট এটা অন পেজ এসইও করার সময় আমাদেরকে মাথায় রাখতে হয় আর কি, হ্যাঁ, যে কম্পিটিটররা তাদের কন্টেন্টটা কত সুন্দর করে লিখছে, হ্যাঁ। যে আমরা কন্টেন্ট গুলো ওপেন করবো এক বাই ওয়ান ট্যাবে, 4-5টা ওয়েবসাইট আমরা এখানে ওপেন করলাম প্রথমের। তো এবার কন্টেন্ট গুলো আমরা একটু দেখবো ওরা কি টপিক কভার করছে, হ্যাঁ। ওদের কি টপিক কভার করছে, মানে যে এখানে একটু সাবহেডিং গুলো দেখবো। সাবহেডিং কি সেটা তো জানেন। নিচে আসেন, সাবহেডিং কই রে ভাই, এই দেখেন সাবহেডিং কি, সাবহেডিং গুলো আমাদের ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে যে দেখো এই সাবহেডিং গুলো কভার করছে সব, মানে একটা ওয়ার্ড ফাইলে এই এগুলো টেক্সট আকারে লিখে ফেলবেন, হ্যাঁ। একটু নিচে যান, এই দেখেন এটাও সব সাবহেডিং আপনি কপি করবেন, কপি করে করে আপনার ডক ফাইলে তুলে ফেলবেন। এই ওয়েবসাইটের জন্য সাবহেডিং যে কটা আছে ওইগুলো লিখে ফেলবেন, তারপর হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে ওয়ান বাই ওয়ান এভাবে করে ফেলবেন, হ্যাঁ। আমি একটু দেখাই দিই, মনে করেন একটা ওয়েবসাইটের জন্য দেখাই দিই, বাদ বাকি ওয়েবসাইটের জন্য সেম সিস্টেমে করবেন, হ্যাঁ। আচ্ছা, মনে করেন আমি এই ওয়েবসাইটের কি করব, ওরা কন্টেন্ট কিভাবে লিখছে এটা ক্লায়েন্টকে জানাইতে হবে না। তখন ক্লায়েন্ট আপনার এই আপনি যেটা যে মানে এই ক্লায়েন্টের এই রিপোর্টটা যখন দেখবে ক্লায়েন্ট, তখন ক্লায়েন্ট হচ্ছে তার ওয়েবসাইট মানে কন্টেন্ট লেখার সময় সেইগুলো মাথায় রাখবে আর কি, যে তার কম্পিটিটর কত সুন্দর করে কন্টেন্ট লিখছে, টাইটেল লিখছে কত সুন্দর, হ্যাঁ। তারপর হচ্ছে ইউআরএলটাও দিয়ে দিবেন, তাহলে ও দেখতে পারবে ও কম্পিটিটর কি কি ইমেজ ইউজ করছে, প্লাস কত সুন্দর করে এই পেজটা অপটিমাইজ করা। তারপর হচ্ছে আপনার এই যে কি কি এখানে সাব হেডিং আছে কি কি, এগুলো দেখতে পারবে, তখন হচ্ছে ও সেইভাবে কন্টেন্টটা লিখতে পারবে আর কি, হ্যাঁ। সবচেয়ে ভালো হয় আপনি জাস্ট ইউআরএলটাই দিয়ে দিবেন, হ্যাঁ, শর্টকাট, এত কষ্ট করতে যাবেন না যে এখানে কি কি টপিক কভার করছে, এত কষ্ট করার চেয়ে জাস্ট ইউআরএল গুলো দিয়ে দিবেন, টপ 5 কম্পিটিটরের ইউআরএলটা দিয়ে দিবেন, ঠিক আছে। এগুলো আসলে ওই যে কম্পিটিটর অ্যানালাইসিস ক্লাসে কি দেখাচ্ছিল, ইউআরএল দিয়েছিলাম, তারপরে লিমিটারকে চেক করা বা অনেক কিছু চেক করা, একটা ফাইল তৈরি করতে না, ওই ফাইলটা দিয়ে দিবেন, এত কষ্ট করার দরকার নাই। মানে ডক ফাইলে এত ওয়ার্ড ফাইলে অত কিছু লেখালেখি করার দরকার নাই। ক্লায়েন্টকে করবেন কি, ওই
ওই কম্পিটিটর অ্যানালাইসিসটা ফাইলটা দিয়ে দিবেন। গত ক্লাসে আমরা শিখছি, গত ক্লাসের আগের ক্লাসে ওই ফাইলটা দিয়ে বলবেন যে ভাই এই যে কম্পিটিটর অ্যানালাইসিস করছি, এই হচ্ছে রিপোর্ট। আপনি যখন কন্টেন্ট লিখবেন, কম্পিটিটরের কন্টেন্টটা একটু দেখেন ওরা কিভাবে লিখছে, হ্যাঁ, তারপর আপনি ওইভাবে কন্টেন্টটা লিখেন আর কি। এইটা বলে দিবেন আর কি, হ্যাঁ, এই কথাগুলো মাথায় রাখবেন, এইগুলো বলতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা এই পেজ স্পিড ইনসাইডে মনে করেন ডাটাটা এখনো আসছে কিনা, এই দেখেন ডাটা চলে আসছে মোবাইলে 67 ইওলো সিগন্যাল, মোটামুটি ভালো। আরো ভালো করতে হবে, 72 মোটামুটি ভালো, আরো ভালো করতে হবে, হ্যাঁ। এই ডাটাটাও ক্লায়েন্টকে দিয়ে দিবেন, এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে, বা এই যে ইউআরএল ডিরেক্টলি যে সবার উপরে এই ইউআরএলটা দিয়ে ক্লায়েন্টকে সেন্ড করে দিবেন যে ভাই দেখো তোমার এই যে কন্টেন্টের পেজের স্পিডটা একটু ডাউন আছে, হ্যাঁ, মোটামুটি ভালো, আর একটু ভালো করতে হবে আর কি, এটা বলে দিবেন। এই হচ্ছে অন পেজ এসইওর কাহিনী, হ্যাঁ। তো এইভাবে যদি আপনি একটা কন্টেন্টটাকে অন পেজ এসইও করেন সুন্দরভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করে, দেন আপনার হচ্ছে কন্টেন্টটা আপনার হচ্ছে দ্রুত র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, হ্যাঁ। প্লাস এরপরে আরও কিছু কাজ করতে হয়, ব্যাকলিঙ্কের কাজ টাজ করতে হয় আর কি, হ্যাঁ। আপনার কন্টেন্টের এই যে ইউআরএল এর আপনার কন্টেন্টের ইউআরএল বা পেজের ইউআরএলটাকে নিয়ে আবার ব্যাকলিঙ্ক করতে হয়। তো আমরা ব্যাকলিঙ্কের ক্লাসে দেখবো কিভাবে ব্যাকলিঙ্ক করে আর কি। তো এই ব্যাকলিঙ্কগুলো করলে আবার ওইটাও আবার র্যাঙ্কিং হেল্প করে আর কি, হ্যাঁ। তো এই হচ্ছে কাহিনী, হ্যাঁ। তো ওয়ান পেজ এসিও ক্লাসটা এই পর্যন্তই। তো ওয়ান পেজ এসিওর মানে আজকের ক্লাস নিয়ে কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যালো, হ্যালো, কারো কোনো কোশ্চেন নাই নাকি?